সবাইকে স্বাগত জানাই। চলে এসেছি লাস্ট মিনিট হট সাজেশান নিয়ে WBSLST পরীক্ষার্থীদের জন্য ফিজিক্যাল সায়েন্সের কেমিস্ট্রি পার্টের প্রত্যেক দিন দুটো চ্যাপ্টার মাত্র 10টি করে কোশ্চেন, সাজেস্টিভ কোশ্চেন এবং তার উত্তর আলোচনা করে দেওয়া হবে। এদের মধ্যেই কোশ্চেন থাকবে। আজকে বেসিক অর্গানিক কেমিস্ট্রি এবং হাইড্রোকার্বনের কোশ্চেন উত্তর আলোচনা করা হবে। প্রথমে বেসিক অর্গানিক। প্রথম কোশ্চেন, নিচের কোন কার্বোক্যাটায়নটি বেশি সুস্থিত? তাহলে কার্বোক্যাটায়ন সুস্থ হতে গেলে এক হচ্ছে রেজোনেন্স প্রভাব থাকতে হবে। রেজোনেন্স প্রভাব রেজোনেন্স গঠন যার ঘটবে, রেজোনেন্স স্ট্রাকচার যার পাওয়া যাবে সেটা সুস্থিত হয়। আর একটা কেস হতে পারে প্লাস এই প্রভাব, কারণ যত ক্যাটায়ন ইলেকট্রন ঘাটতি, তাহলে যত প্লাস এই প্রভাব থাকবে, যত ইলেকট্রন দিয়ে হেল্প করা হবে তত ক্যাটায়নটা শোষিত হবে। সেইখানে যত প্লাস এই প্রভাব থাকবে তত বেশি শোষিত হবে, আর রেজোনেন্স গঠন থাকলে শোষিত হবে। তাহলে আমরা এই কারণে টার্সিয়ারি ক্যাটায়ন শোষিত হয়, 3টা প্লাস এই প্রভাব থাকে বলে। আমাদের যে ক্যাটায়নগুলো দেওয়া আছে, প্রথমে হচ্ছে CH3CH2+, প্রাইমারি ক্যাটায়ন, একটা প্লাস এই প্রভাব রয়েছে। বি নম্বর অপশানে হচ্ছে বেঞ্জিন বলে CH2+, এখানে রেজোনেন্স ঘটবে, এই কারণটাও শোষিত। আর 3 নম্বরে বেঞ্জিনের মাথায় সরাসরি প্লাস, এখানে কোনো রকম রেজোনেন্স ঘটবে না। ডি অপশানে CF3CH2+, CF3 গ্রুপের মাইনাস এই প্রভাব থাকছে। মাইনাস এই প্রভাব থাকলে ইলেকট্রনটাকে টেনে নেবে, ফলে ক্যাটায়নের সুস্থতা একবারেই কম। তাহলে সবচেয়ে কম ওই ডি অপশানে, আর সবচেয়ে বেশি হবে বি অপশান, কারণ বি অপশানে বেঞ্জিন বলে থাকার কারণে রেজোনেন্স গঠন ঘটে। তা রেজোনেন্স স্ট্রাকচারের গঠন ঘটছে বলে, রেজোনেন্স সুস্থতা পাচ্ছে বলে ওই ক্যাটায়নটা বেশি সুস্থিত হবে। তাহলে একের হচ্ছে বি। 2 কোশ্চেন, ক্ষারকীয়তার ঊর্ধ্বক্রমে সাজাও। তাহলে ক্ষারকীয়তা বলতে নাইট্রোজেনের মাথায় ইলেকট্রন লোন পেয়ার রয়েছে, ওই ইলেকট্রন ঘনত্ব যত বেশি হবে তত বেশি ক্ষারকত্ব দেখাবে। এবার এই এনের মাথায় যে লোন পেয়ার রয়েছে ওটা কিন্তু রেজোনেন্সের জন্য বেঞ্জিন বলয়ের দিকে চলে আসবে, ফলে ইলেকট্রন ঘনত্ব নাইট্রোজেনের মাথায় কমে যাবে, হ্রাস পাবে। এবারে তাকে যাতে সাহায্য করে, টেনে নেওয়ার জন্য সাহায্য করবে কারা? -I এবং -R প্রভাব যাদের থাকবে, তারা কিন্তু ইলেকট্রনকে আরও বেঞ্জিন বলের দিকে আসতে সাহায্য করবে, ফলে আরও ক্ষারকত্ব কমে যাবে। আর যাদের প্লাস এই প্রভাব বা প্লাস আর প্রভাব রয়েছে, তারা কিন্তু ইলেকট্রনগুলোকে ওই নাইট্রোজেনের দিকে পুশ করার চেষ্টা করবে, ফলে নাইট্রোজেনের ইলেকট্রন ঘনত্ব বাড়বেই। তাহলে এখানে আমরা যদি দেখি, প্রথমে OCH3 গ্রুপ রয়েছে, OCH3 গ্রুপের প্লাস আর প্রভাব রয়েছে, রেজোনেন্সের দ্বারা ইলেকট্রনকে বেঞ্জিন বলের দিকে দিচ্ছে, অর্থাৎ এনের দিকে দিচ্ছে, ফলে ক্ষারকত্ব বেশি হবে। CH3 গ্রুপের প্লাস এই প্রভাব রয়েছে, OCH3 গ্রুপের প্লাস আর প্রভাব রয়েছে, CH3 গ্রুপের প্লাস এই প্রভাব রয়েছে। প্লাস আর প্রভাব প্লাস আই তুলনায় বেশি কার্যকরী, ফলে প্রথমটা বেশি ক্ষার হবে, তারপরটা কম ক্ষার হবে। 3 নম্বরটা যদি দেখা যায়, সেখানে কোনো গ্রুপ নেই, NH2 ছাড়া কোনো টানা বা দেওয়ার গ্রুপ নেই। তার Cl যেটা রয়েছে পরে 4 নম্বরেরটা, Cl এর -I প্রভাব রয়েছে। -I প্রভাব থাকলে ইলেকট্রনকে টেনে নেবে, ফলে এনের মাথায় ইলেকট্রন হয়তো হ্রাস পাবে। আর NO2 গ্রুপে যেটা 5 নম্বরের যৌগটা রয়েছে, সেখানে NO2 গ্রুপের -R প্রভাব এবং -I দুটোই প্রভাব রয়েছে। -I এবং -R প্রভাব থাকার কারণে ও নাইট্রোজেনের ইলেকট্রন ঘনত্ব একবারেই টেনে নেবে নিজের দিকে, ফলে নাইট্রোজেন NH2-র মাথায় এনের যে ইলেকট্রন ঘনত্ব অনেক গুণ হ্রাস পাবে। তাহলে সবচেয়ে কম ক্ষার হবে 5 নম্বরটা, তারপর হচ্ছে 4 নম্বরটা একটু বেশি ক্ষার, তারপর হচ্ছে 3 নম্বর, তারপরে 2 নম্বর, তারপরে 1 নম্বর, 1 নম্বরটা বেশি ক্ষার, 2 নম্বরটা তার থেকে কম ক্ষার। যদি আমরা দেখি অপশানের দিকে, তাহলে আমরা চলে আসবো সি অপশান। তাহলে 2 সি অপশান। এবার 3 কোশ্চেন, আম্লিকতার ঊর্ধ্বক্রমে সাজাও। আম্লিকতা বলতে এই যে বন্ধনটা রয়েছে, ওই বন্ধন যত দুর্বল হয়ে সহজে H+ দেবে, তা সে বেশি আম্লিক হবে। তাহলে এখানে NO2 গ্রুপ যে রয়েছে, NO2 গ্রুপের -I এবং -R প্রভাব রয়েছে, ওটা কি করে ইলেকট্রন টানার ফলে OH বন্ধন দুর্বল হয়ে যাবে, ফলে সহজে H+ পাওয়া যাবে। তাহলে NO2 গ্রুপ এবারে দেখো অর্থতেও রয়েছে, মেটাতে রয়েছে, প্যারাতে রয়েছে। যেটা মেটাতে রয়েছে, মেটাতে কিন্তু -R প্রভাব কাজ করবে না, শুধুমাত্র -I প্রভাব ইন্ডাকটিভ প্রভাবের মাধ্যমে ইলেকট্রন টানবে, কিন্তু রেজোনেন্সের দ্বারা কখনো ইলেকট্রন টানবে না, কারণ মেটাতে কখনো রেজোনেন্স হয় না, প্যারাতে রেজোনেন্স হয়। সেই কারণে যেটা মেটাতে রয়েছে সেটা রেজোনেন্সের জন্য টানবে না, শুধুমাত্র -I প্রভাবের জন্য টানবে। আর অর্থতে এবং প্যারাতে যেটা রয়েছে সেটা রেজোনেন্সের জন্যও টানবে, -I প্রভাবের জন্য টানবে। এবারে আমাদের যেটা হয়, আবার বলছি, NO2 গ্রুপের -I ও মাইনাস প্রভাব দুটো রয়েছে, কিন্তু মেটা অবস্থানে -R প্রভাব কাজ করে না, শুধুমাত্র -I প্রভাব কাজ করে।
এই কারণে আমরা যদি দেখি তাহলে সবচেয়ে কম আম্লিক যদি হবে তাহলে সবচেয়ে কম আম্লিক হবে ফেনল, কারণ ওখানে কোনো মাইনাস আই মাইনাস বা কিছু নাই। তারপরে 3 নম্বরটা হবে মানে মেটা পজিশানে শুধুমাত্র মাইনাস আই প্রভাব কাজ করবে। আর তারপরে যেটা হবে তারপরে হচ্ছে 4 নম্বর, আর সবচেয়ে বেশি হবে 2 নম্বর। যদিও অন্য কোনো গ্রুপ থাকলে সেখানে কিন্তু অর্থটা বেশি আম্লিকতা হতো। কেন? কারণ ওখানে কাছে থাকার কারণে ওই মানে বেশি টানার প্রবণতা থাকবে, ফলে কি হবে ওইজ বন্ধন দুর্বল হয়ে বেশি আম্লিক হবে। কিন্তু এখানে অর্থ পজিশনের ক্ষেত্রে এখানে ওইজ এবং NO2 গ্রুপের মধ্যে হাইড্রোজেন বন্ধন ঘটে যাওয়ার ফলে ওখানে কিন্তু H+ সহজে ছাড়ে না। কিন্তু অন্য কোনো গ্রুপ থাকলে এই অর্থটাই কিন্তু বেশি আম্লিক হতো। NO2-র বদলে যদি অন্য কোনো গ্রুপ থাকতো তাহলে কিন্তু মানে হাইড্রোজেন বন্ধন যদি না হতো তাহলে কিন্তু বেশি আম্লিক হতো। সেই কারণে এখানে অর্থটা বেশি আম্লিক না হয়ে প্যারাটা বেশি আম্লিক হবে। তাহলে আম্লিক বেশি হবে প্যারাটা যেটা 2 নম্বরটা, তারপরে হবে অর্থটা 4 নম্বরটা, তারপরে কম হবে মেটাটা, আর সবচেয়ে কম হবে ফেনল 1 নম্বরটা। তাহলে যদি আমরা সঠিক অপশান দেখি তাহলে আমাদের 2 নম্বর মানে সি অপশান 2 নম্বর > 4 নম্বর > 3 নম্বর > 1 নম্বর। চলে আসি 4 নম্বর কোশ্চেন, নিচের কোনটি বেশি আম্লিক? তাহলে আম্লিক দেখতে গেলে এখানে যেটা বলেছিলাম যে যত ওইজ বন্ধন দুর্বল হবে তত বেশি আম্লিক হবে, সহজে H+ ছেড়ে দেবে। তাহলে CH3 গ্রুপের প্লাস এই প্রভাব রয়েছে, এই কারণে ইলেকট্রন পুশ করার ফলে তাহলে ওইজ বন্ধন শক্তিশালী হয়ে যাবে, ফলে H+ সহজে পাওয়া যাবে না, কম আম্লিক। CF3 গ্রুপের মাইনাস এই প্রভাব রয়েছে, ফলে ওইজ বন্ধন দুর্বল হয়ে যাবে, তাহলে বেশি আম্লিক হবে। সি অপশানে CH3 এখানে 3টা প্লাস এই প্রভাব রয়েছে, ফলে ওইজ বন্ধন খুবই শক্তিশালী হবে, ফলে H+ একবারেই ছাড়বে না, মানে H+ ছাড়ার প্রবণতা খুবই কম, তাহলে এটা কম আম্লিক। আর ডিতে CI3 গ্রুপেরও মাইনাস আই প্রভাব রয়েছে, কিন্তু CI3-র তুলনায় CF3 গ্রুপের মাইনাস আই প্রভাবতা বেশি হবে। কেন? এই ফ্লোরিন তড়িৎ-ঋণাত্মক মৌল, এই কারণে CI3-র তুলনায় CF3 গ্রুপের মাইনাস আই প্রভাবটা বেশি কার্যকরী হবে। তাহলে মাইনাস আই প্রভাব যত বেশি থাকবে তত বেশি অম্লধর্মী হবে। তাহলে আমাদের 4-এর বি অপশান। চলে আসি 5-এর কোশ্চেন, এটাও কোশ্চেন পড়ার সম্ভাবনা রয়েছে। নিচের কোনটি সর্বোচ্চ সংখ্যক হাইপার কনজুগেশন গঠন ঘটে? হাইপার কনজুগেশন গঠন হয় প্লাস সিস্টেম এবং ডবল বন্ড সিস্টেমের ক্ষেত্রে। প্লাস সিস্টেম মানে যে প্লাসে ক্যাটায়নের পাশের যে কার্বন তাতে যতগুলো হাইড্রোজেন থাকবে ততগুলো হাইপার কনজুগেশন স্ট্রাকচার ঘটবে, আর ডবল বন্ডের পাশের কার্বনে যতগুলো হাইড্রোজেন থাকবে ততগুলো হাইপার কনজুগেশন স্ট্রাকচার ঘটে। হাইপার কনজুগেশন মানে কিছু নয়, বন্ধনহীন রেজোনেন্সের মতন একই রকম ঘটে, কিন্তু বন্ধনটা বিচ্ছিন্ন হয়ে ঘটে। তাহলে আমরা যদি দেখি প্রথম এই অপশানে 3টা হাইপার কনজুগেশন ঘটবে, কারণ পাশের কার্বনে 3টা এইচ রয়েছে। বি অপশানেও ডবল বন্ডের পাশের কার্বনে 3টা এইচ রয়েছে, এখানেও 3টা হাইপার কনজুগেশন স্ট্রাকচার ঘটবে। সি অপশানে ক্যাটায়নের পাশের কার্বনে 6টা হাইড্রোজেন রয়েছে, তাহলে এখানে হচ্ছে 6টা হাইপার কনজুগেশন স্ট্রাকচার পাবো। আর ডি অপশানে একটা বেঞ্জিন বলয় মানে একটা সাইক্লোহেক্সেন রিং, তার বন্ধন, তাহলে দুদিকে দুটো মিথাইল গ্রুপ রয়েছে এবং প্লাস রয়েছে, তাহলে মিথাইল গ্রুপ দুটো রয়েছে মানে 6টা হাইড্রোজেন রয়েছে। আর ওই সাইক্লোহেক্সেন রিংয়ের যে কার্বনটা ওখানেও একটা ইজ রয়েছে, কারণ 4টা বন্ধন হয় কার্বনে, তাহলে ওখানেও একটা ইজ রয়েছে। তাহলে মানে সাইক্লোহেক্সেন রিংয়ের কার্বনে একটা ইজ এবং মিথাইল দুটো রয়েছে, উপর দিকে উঠে আসে যে দুটো শাখার মতন মিথাইল, সেখানে 6টা হাইড্রোজেন রয়েছে, তাহলে মোট 7টা হাইপার কনজুগেশন স্ট্রাকচার পাবো। তাহলে 5 নম্বর কোশ্চেনে সবচেয়ে বেশি সংখ্যক হাইপার পাবো ডি অপশানে, ওই যে স্ট্রাকচারটা রয়েছে। চলে আসি পরে গুরুত্বপূর্ণ কোশ্চেন SN2 এবং SN1। SN2 বলে দিচ্ছি, দেখতে হবে যে অ্যালকিল হাইড্রাইডটা দেওয়া আছে সেটা যদি কার্বোক্যাটায়নটা সুস্থিত হয়, কার্বোক্যাটায়ন সুস্থ একটু আগে আলোচনা করা হলো, এক রেজোনেন্সের জন্য সুস্থিত হতে পারে, প্লাস এই প্রভাবের জন্য সুস্থিত হতে পারে। যদি কার্বোক্যাটায়ন সুস্থিত হয় তাহলে সেটা SN1-এর মাধ্যমে হবে, যেরকম টার্সিয়ারি অ্যালকিল হাইড্রাইড হলে এটা SN1-এর মাধ্যমে হয়। আর যত প্রাইমারি হবে মানে যত লিভিং গ্রুপের মানে হ্যালোজেন যে থাকবে তার লিভিং গ্রুপের বিপরীত দিকটা যত ফাঁকা হবে, যত কম কার্বন থাকবে, ততই SN2 ভালো হবে। তাহলে SN2 প্রাইমারির ক্ষেত্রে ভালো হয়। তাহলে আমাদের যে অপশানগুলো দেওয়া আছে, প্রথমটা টার্সিয়ারি, দ্বিতীয়টা সেকেন্ডারি, 3 নম্বরটা প্রাইমারি, 4 নম্বরটাও প্রাইমারি, কিন্তু একটা CL লিভিং গ্রুপ রয়েছে, একটা I লিভিং গ্রুপ রয়েছে, তাহলে আইর লিভিং গ্রুপের ক্ষমতা বেশি হওয়ার কারণে সহজে I- বেরিয়ে চলে যায়, ফলে SN2 বিক্রিয়া সবচেয়ে ভালো হবে 22-এর ঘ অপশান। চলে আসি 23-এর কোশ্চেন, নিচের বিকারকগুলির মধ্যে কোনটি ইলেকট্রোফাইল? তাহলে ইলেকট্রোফাইল হতে গেলে যার ইলেকট্রন কী হবে তোমার ঘাটতি সম্পন্ন হবে। তাহলে ইলেকট্রন ঘাটতি যদি হয় CN- ইলেকট্রন ঘাটতি নয়, আর OH-এরও ওর মাথায় লোন পেয়ার রয়েছে ঘাটতি নয়,
NH3 ও এনের মাথায় লোন পেয়ার রয়েছে, ওটাও ইলেকট্রন সমৃদ্ধ। একমাত্র ঘাটতি রয়েছে AlCl3 ক্ষেত্রে, কারণ Al এর বাইরের কক্ষে 3টা ইলেকট্রন আর 3টা সেলের সঙ্গে যুক্ত হয়েছে, মোট 6টা ইলেকট্রন। এই কারণে AlCl3 হচ্ছে অষ্টকপূর্তি হয়নি, ওটাই হচ্ছে ইলেকট্রন ঘাটতি সম্পন্ন, ওটাই হচ্ছে ইলেকট্রোফাইল। 24 কোশ্চেন, নিচের কোনটি টটোমারিজম প্রদর্শন করে? টটোমারিজম হতে গেলে আমাদের কিটো গ্রুপ এর পাশে আলফা কার্বনে একটা এইচ থাকতে হবে। টটোমারিজম মানে কিটোইনল যে টটোমারিজম হয়, এই আলফা কার্বনের এইচটা কিটোর ওইজে স্থানান্তরিত হয়, একে বলা হয় কিটোইনল টটোমারিজম। আর সেটা হতে গেলে মিনিমাম কিটো গ্রুপের পাশের কার্বনে আলফা হাইড্রোজেন থাকতে হবে। তাহলে এখানে যে রয়েছে 2 বিউটিন, এটা হবে না। ল্যাকটিক অ্যাসিড, এটাও হবে না। 2 পেন্টানন মানে CH3CO, CH2, CH2, CH3। তাহলে এখানে কিন্তু সিওর পাশের কার্বনে এইচ রয়েছে, তাহলে এখানে কিন্তু টটোমারিজম হবে। তাহলে 24 গ। 25 কোশ্চেন, নিচের কোনটি ল্যাসাইন পরীক্ষায় সাড়া দেয় না? ল্যাসাইন পরীক্ষা করা হয় জৈব যৌগে নাইট্রোজেন, হ্যালোজেন এবং সালফার আছে কি নেই জানার জন্য। তাহলে সেটা করতে গেলে আমাদের নাইট্রোজেনের টেস্ট করতে গেলে নাইট্রোজেন ল্যাসাইন পরীক্ষা করার পর ওখানে পটাশিয়াম ফেরোসাইনেট যোগ করা হয়। যোগ করলে যদি পুর্সিয়ান ব্লু কালার আসে তাহলে আমরা নাইট্রোজেনের টেস্ট পাই। এবারে নাইট্রোজেনের টেস্ট পেতে গেলে আমাকে CN- আয়ন থাকতে হয়, ল্যাসাইন দ্রবণে CN- আয়ন। যেখানে নাইট্রোজেন থাকলেও যদি কার্বন না থাকে তাহলে সেখানে কখনো সোডিয়াম সহযোগে উত্তপ্ত করলে CN- আয়ন পাওয়া যাবে না। তাহলে আমরা যদি দেখি যেখানে প্রথমটাতে কার্বন রয়েছে, নাইট্রোজেন রয়েছে, তাহলে CN- পাবো। দ্বিতীয়টাতে নাইট্রোজেন রয়েছে কিন্তু কখনো কার্বন নাই, মানে হাইড্রোক্সিলামিন ও হাইড্রোক্লোরাইড NH2OH, এখানে কিন্তু কোনো কার্বন নাই। তাহলে এখানে কোনোভাবে সোডিয়াম সহযোগে উত্তপ্ত করলে CN- আয়ন পাওয়া যাবে না। CN- আয়ন পাওয়া না গেলে ল্যাসাইন পরীক্ষায় নাইট্রোজেন সাড়া দেবে না। তাহলে ওটাই হবে 25 গ। খ। চলে আসি 26 কোশ্চেন, নিচের কোনটি আলোক সক্রিয়? আলোক সক্রিয় হতে গেলে কাইরাল কার্বন থাকতে হবে। কাইরাল কার্বন মানে একটা কার্বনে ভিন্ন ভিন্ন মৌল বা মূলক থাকতে হবে। এছাড়া দেখতে হবে এই যৌগটা কাইরাল কার্বন থাকলেও অনেক সময় আলোক সক্রিয় হয় না, দেখতে হবে যৌগটা অপ্রতিসম কিনা। অপ্রতিসম মানে যাকে সমান দুভাগে ভাগ করা যাবে না, তাহলে সেটাই হচ্ছে আলোক সক্রিয় হবে। আমরা যদি দেখি ক অপশানে দুটো একই গ্রুপ রয়েছে, ওটা আলোক নিষ্ক্রিয় হবে। খ অপশানেও 4টা আলাদা আলাদা রয়েছে, ওটাই আলোক সক্রিয় হবে। গ অপশানে দুটো একই রয়েছে, ওটা আলোক নিষ্ক্রিয় হবে। ঘ অপশানে কিন্তু দুটো কাইরাল কার্বন রয়েছে, উপরে এবং নিচে দুটো কাইরাল কার্বন রয়েছে, কিন্তু যৌগটাকে দেখো সমান মাঝখান বরাবর যদি আমরা দুভাগ করার চেষ্টা করি কিন্তু সমান দুভাগ করা যাবে, অর্থাৎ এটা প্রতিসম যৌগ। এটা কাইরাল কার্বন থাকা সত্ত্বেও এটা আলোক নিষ্ক্রিয়, এটাকে মেসো টার্টারিক অ্যাসিড যৌগ বলা হয়। তাহলে ঘ অপশানে কাইরাল কার্বন থাকলেও আলোক নিষ্ক্রিয়, তাহলে একমাত্র আলোক সক্রিয় হবে খ অপশান, 26 খ। চলে আসছি পরের কোশ্চেন, RS নামকরণ। এই RS নামকরণ করতে গেলে আমাদের এই ফর্মুলা ফ্লাইং ওয়েজ ফর্ম করতে গেলে আমাকে ওই যে 4টা ভিন্ন মৌল বা মূলক যুক্ত আছে তাদেরকে আমাদের 1, 2, 3, 4 অনুসারে সাজাতে হবে। তাহলে আমরা প্রথম যে এক্সাম্পলটা দেওয়া আছে সেখানে ওইচটা হচ্ছে 1 নম্বর, কারণ দেখতে হবে যে বন্ধনগুলোর সঙ্গে সরাসরি যে মৌলগুলো রয়েছে তাদের পারমাণবিক ভর যার বেশি তাকে 1, 2, 3, 4 অনুসারে সাজাতে হবে। তাহলে ওইচ 1 নম্বর, তারপর NH2 2 নম্বর, CH3 3 নম্বর আর এইচটা 4 নম্বর। তাহলে এখানে এই যে নিয়ম ফ্লাইং হোজের নিয়মটা আছে, বিলোতে যদি জোড় নাম্বার থাকে বাকিদের ঘূর্ণন যদি ঘড়ি কাটার দিকে হয় তাহলে হবে আর উল্টো দিকে হলে S। তাহলে এখানে আমরা যদি দেখি যে প্রথমটাতে যেটা দেখতে পাচ্ছি যে এখানে বিলোতে রয়েছে 1 নম্বর, তাহলে 1 নম্বর বিলোতে রয়েছে। তারপরে 2, 3, 4 ঘড়ির কাটার বিপরীত দিক, ঘড়ি কাটার দিকে হচ্ছে বাম থেকে ডানে, ঘড়ি বাম থেকে ডানে ঘটে দক্ষিণাবর্তী, তাহলে বাম থেকে ডানে যাচ্ছে। তাহলে আমরা বলেছিলাম বিজোড় নাম্বার বিলোতে থাকলে, জোড় নাম্বার বিলোতে থাকলে ঘড়ি কাটার দিকে হলে আর, ঘড়ি কাটার বিপরীত দিকে হলে এস। তাহলে এখানে কিন্তু জোড় নাম্বার বিলোতে নাই, বিজোড় নাম্বার বিলোতে আছে, তাহলে ঘড়ি কাটার যেহেতু দিকে ঘুরছে তাহলে এটা হবে এস, তাহলে এস হবে। আর দ্বিতীয়টা যদি দেখি, দ্বিতীয়টাতে আয়োডিন হচ্ছে 1 নম্বর, ক্লোরিন হচ্ছে 2 নম্বর, ফ্লোরিন হচ্ছে 3 নম্বর, এইচ হচ্ছে 4 নম্বর। তাহলে এখানেও দেখতে পাচ্ছি বিলোতে রয়েছে তোমার 2 নম্বরটা, এখানে বিলোতে যেটা রয়েছে 2 নম্বরটা, তাহলে বিলোতে যদি 2 নম্বর থাকে তাহলে আমাদের একের পরে আমরা যদি দেখি একের পরে 4, তাহলে আমরা মানে একের পরে 3 যদি দেখি তাহলে এটা ঘড়ি কাটা বিপরীত দিক হচ্ছে, তাহলে এখানে বিলোতে 2 নম্বর ঘড়ি কাটা বিপরীত দিক, এটাও এস হবে। আবার বলছি নিয়মটা হচ্ছে বিলোতে 1, 2, 3, 4 অনুসারে সাজাতে হবে পারমাণবিক ভরের গুরুত্ব অনুযায়ী। এবার সাজানোর পর দেখতে হবে বিলোতে যদি জোড় নাম্বার থাকে মানে 2 বা 4 থাকে আর বাকিদের গুণন ঘড়ি কাটার দিকে হলে আর উল্টো দিকে হলে এস, এই নিয়মটা মনে রাখলে হবে। তাহলে এখানে যে অপশানটা হবে ডি অপশান, এস এস।
চলে আসি হাইড্রোকার্বনের গুরুত্বপূর্ণ কোশ্চেন। হাইড্রোকার্বনে ওজোন লিসিস থেকে কোশ্চেন পড়ার সম্ভাবনা রয়েছে। ওজোন লিসিস বিক্রিয়া খুবই সহজ সরল। ওজোন লিসিসের ফলে জাস্ট ডবল বন্ডটা ভেঙে দুদিকে দুটো ও যুক্ত হয়ে যায়, আর কিচ্ছু নয়। তাহলে এখানে যে রয়েছে 2,3-ডাইমিথাইল 2-বিউটিন, তাহলে 2 নম্বর এবং 3 নম্বর দুটো মিথাইল গ্রুপ রয়েছে আর ডবল বন্ড রয়েছে, মানে CH3 CH CH3 ডবল বন্ড CH CH3 সাইডে CH3, তাহলে দুদিকেই সেম ডবল বন্ডের দুদিকে। তাহলে এখানে ওজোন লিসিস হলে যেটা হবে CH3CO CH3, আর এটা হবে CH3CO CH3, মানে 2 মোল CH3CO CH3 উৎপন্ন হবে। তাহলে অ্যাসিটোন উৎপন্ন হবে 2 মোল, তাহলে একের হবে সি অপশান। হাইড্রোকার্বন একের কোশ্চেন হবে সি। চলে আসি 2 এর কোশ্চেন। প্রোপিন এবং প্রোপাইনের মধ্যে পার্থক্য করার জন্য নিচের কোন বিক্রিয়াটি ব্যবহৃত হয়? তাহলে প্রোপিন মানে ডবল বন্ড, প্রোপাইন মানে ট্রিপল বন্ড। এখানে যে এক্সাম্পলগুলো রয়েছে, Br2Cl দুটোর সঙ্গে বিক্রিয়া করে, KMNO4 দুজনের সঙ্গে বিক্রিয়া করে, লঘুস্বরের দুজনের সঙ্গে বিক্রিয়া করে, একমাত্র অ্যামোনিয়াযুক্ত AgNO3 ওটা কিন্তু ট্রিপল বন্ডের সঙ্গে বিক্রিয়া করে, মানে প্রোপাইনের সঙ্গে বিক্রিয়া করে সিলভারের অধক্ষেপ উৎপন্ন করে ধূসর বর্ণের, আর প্রোপিন কিন্তু করে না। তাহলে 2 এর হবে ডি অপশান। তাহলে ওটা কিন্তু দুজনের সঙ্গে পার্থক্য করার জন্য ব্যবহৃত হয়। চলে আসি 3 এর কোশ্চেন। প্রদত্ত কোন আইসোমারি হেক্সেন দুটি মনোক্লোরিনেটের যৌগ দেবে? মনোক্লোরিনেটের মানে দুটো সিএল যুক্ত হবে। তাহলে এখানে যদি দেখি, মানে এক একটা কার্বনে এক একটা করে সিএল ঢুকবে। তাহলে এখানে যদি দেখি 2,3-ডাইমিথাইল বিউটিন রয়েছে, হেক্সেন রয়েছে, 2-মিথাইল বিউটেন রয়েছে, আর 2-মিথাইল পেন্টেন রয়েছে। তাহলে অপশান হবে সি। কেন দেখো 2,3-ডাইমিথাইল মানে CH3CH CH3, তাহলে সেখানে একটা এইচ রয়েছে, যতগুলো এইচ থাকবে ততগুলো ক্লোরিন প্রতিস্থাপিত হবে। তাহলে ওই যে 2 নম্বর এবং 3 নম্বর কার্বনে একটা করে এইচ রয়েছে, তাহলে একটা করে সিএল প্রতিস্থাপিত হবে। তাহলে হবে 2 এর সি। চলে আসি 4 এর কোশ্চেন। একটা অ্যালকাইন দেওয়া আছে, এখানে কি রিয়েজেন্ট দিলে সিস অ্যালকিন তৈরি হবে? তাহলে অ্যালকাইন মানে ট্রিপল বন্ডে ডবল বন্ড হবে বা সিস হবে। ট্রিপল বন্ডে ডবল বন্ড হতে গেলে সিস করতে গেলে লিন্ডলার অনুঘটক ব্যবহার করতে হবে, আর ট্রান্স করতে গেলে Na তরল অ্যামোনিয়া ব্যবহার করতে হবে। Na তরল অ্যামোনিয়া হবে না, ওটা ট্রান্স হলে হতো। আর সিস করতে গেলে যেটা দিতে হবে H2PdCSO3 কুইনোলিন, যাকে লিন্ডলার অনুঘটক বলা হয়। তাহলে 4 এর বি অপশান, বাকিগুলো হবে না। তাহলে 4 এর হচ্ছে বি অপশান, এটা যেহেতু সিস আছে, ট্রান্স করলে কিন্তু Na তরল অ্যামোনিয়া দেওয়া হতো। চলে আসে 27 এর কোশ্চেন। বিউট টুইনের ওজোন লিসের ফলে কি উৎপন্ন হয়? বিউট টুইন মানে CH3CH ডবল বন্ড CH বন্ড CH3, এখানে ওজোন লিসিস করলে জাস্ট অক্সিজেন যুক্ত হয়ে যাবে, তাহলে হবে CH3CHO। তাহলে দুদিকেই একই হবে CH3CHO। তাহলে হবে যেটা হবে আমাদের অ্যাসিটালডিহাইড, 27 এর খ অপশান। 28 এর কোশ্চেন। নিচের কোনটি অ্যাসিটিলিনের সঙ্গে বিক্রিয়া করবে না? তাহলে অ্যাসিটিলিন মানে CH ট্রিপল বন্ড CH, ওই এইচগুলো আম্লিক। তাহলে আম্লিক মানে ওরা ক্ষারে NaOH সঙ্গে অবশ্যই বিক্রিয়া করবে, Na প্রতিস্থাপিত হয়ে যাবে এইচের জায়গায়। খ এ ও Na আছে সেটাও বিক্রিয়া করবে, একমাত্র HCl বিক্রিয়া করবে না, ওটা অ্যাসিড। আর অ্যামোনিয়াতে সিলভার নাইট্রেট তো বিক্রিয়া করবে, এইচের জায়গায় ধাতু রিপ্লেস হবে। তাহলে একমাত্র বিক্রিয়া করবে না গ HCl। 28 এর গ। 29 এর কোশ্চেন। নিচের কোনটি অ্যামোনিয়াযুক্ত কিপ্রাসকুলের সঙ্গে বিক্রিয়া করে লাল অধক্ষেপ উৎপন্ন করবে না? তাহলে অ্যামোনিয়াযুক্ত কিপ্রাসকুলের লাল অধক্ষেপ উৎপন্ন করবে না তখনই যদি ওই অ্যালকাইনের কার্বনেগুলোতে এইচ না থাকে। এইচ যতক্ষণ একটা যদি এইচ মিনিমাম থাকে তাহলে বিক্রিয়া করবে। এখানে যদি দেখি অ্যাসিটিলিনের কার্বনে এইচ রয়েছে, ইথাইল অ্যাসিটিলিনের একদিকে কার্বনে এইচ রয়েছে, ডাইমিথাইল অ্যাসিটিলিনে কিন্তু দুদিকের যে কার্বন এখানে কোনো এইচ নাই, দুটো CH3। তাহলে এই যে ট্রিপল বন্ডে দুটো কার্বনে সংকেতটা হচ্ছে CH3C ট্রিপল বন্ড CH3, তাহলে ওই যে ট্রিপল বন্ডের কার্বনগুলোতে কোনো এইচ নাই, এই কারণে ডাইমিথাইল অ্যাসিটিলিন বিক্রিয়া করবে না। 30 এর কোশ্চেন। গিগনার বিকারকের কোশ্চেন। গিগনার বিকারক এর আগেও আলোচনা করা হয়েছে। গিগনার বিকারক যে ম্যাগনেসিয়ামের পাশের কার্বনটা নেগেটিভ, ও কোনটার সঙ্গে বিক্রিয়া করে অ্যালকেন উৎপন্ন করবে না? তাহলে অ্যালকেন উৎপন্ন করতে গেলে একটা এইচ যার কাছ থেকে পাওয়া যাবে H+, সেটাই অ্যালকেন তৈরি করবে। তাহলে প্রথম যে অপশান রয়েছে ওখানে কিন্তু H+ পাওয়া যাবে না, ইথার থেকে H+ পাওয়া যায় না, কিন্তু খ অপশানে H+ পাওয়া যাবে। ট্রিপল বন্ডের এইচগুলো অ্যাসিডিক বলেছিলাম। গ অপশানে ফেনল আছে, ওর ও H+ সহজে পাওয়া যাবে, ওর ফেনলও আম্লিক হয়, আর জলের থেকেও H+ পাওয়া যায়, একমাত্র H+ পাওয়া যাবে না ক অপশান থেকে, ইথার থেকে। তাহলে 30 এর সঠিক উত্তর হবে ক। এখানেই আমাদের ভেরি সাজেস্টিভ গুরুত্বপূর্ণ কোশ্চেন এবং উত্তর আলোচনা করে দেওয়া হলো, সবারই উপকারে কাজে লাগবে। সবাইকে ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য। এর পরের ভিডিওগুলোতে আরও চ্যাপ্টারগুলো দেওয়া থাকবে।